চল তাহলে স্টার্ট করছি। এখানে আমরা পর্যায় সারণী দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? পর্যায় সারণী। তোরা সকলেই এই যে এই চিত্রটা বা এই জিনিসটা বা এই সিস্টেমটাকে তোরা সকলেই চিনিস, ঠিক আছে? এবার প্রথমে আমাদের জানতে হবে যে পর্যায় সারণীটা কি। আচ্ছা, এখানে দেখবি পর্যায় এবং শ্রেণী রয়েছে। তোরা জানিস পর্যায় এবং শ্রেণীকে যখন সারিবদ্ধভাবে সাজিয়ে যে সারণী তৈরি করা হয় তখন তাকে বলা হয় পর্যায় সারণী। আচ্ছা চল তাহলে তোদের আগে আমি দেখাই পর্যায় কোনটা আর শ্রেণী আবার কোনটা। দেখা যাচ্ছে না দাদা। তোর নেট স্লো তাহলে। এবার তোকে দেখাই আমি পর্যায় কোনটা আর শ্রেণী কোনটা। পর্যায় হলো তোর, মনে কর একটা মানুষ একটা মানুষ একটা মানুষ শুয়ে আছে, একটা মানুষ শুয়ে আছে, তাহলে কিরকম দেখায়? এরকম দেখায়, তাই তো? তাহলে তুই যদি এই পুরো এলিমেন্টসগুলোকে একসাথে একটা মানুষ দেখিস তখন তুই বুঝতে পারবি যে মানুষটা শুয়ে আছে। তাহলে অনুভূমিক এই শুয়ে থাকা সারিগুলোকে কি বলা হয়? অনুভূমিক সারি। তাহলে পর্যায় সারণীর যে এই অনুভূমিক সারিগুলো, অর্থাৎ তুই মনে রাখতে পারিস যে শুয়ে থাকা সারিগুলো, এই অনুভূমিক সারিগুলোকে বলা হয় পর্যায় বা পিরিয়ড। কি বলা হয়? পর্যায় বা পিরিয়ড। ক্লিয়ার? আর একটা মানুষ মনে কর দাঁড়িয়ে আছে, ঠিক আছে? একটা মানুষ, এই যে এটা হলো মানুষের মাথা, এটা হলো শরীর, এটা হলো হাত, এটা হলো পা। এই মানুষটা দাঁড়িয়ে আছে। এই যে দাঁড়ানো মানুষগুলো, অর্থাৎ এই দেখ দাঁড়ানো মানুষগুলো, মানে এটা একটা তুই মানুষ হিসেবে ধরতে পারিস, ঠিক আছে? এই দাঁড়ানো মানুষগুলো বা দাঁড়ানো সারিগুলোকে পর্যায় সারণীর তোর উল্লম্বভাবে যখনই দাঁড়ানো শব্দটা আসবে তখন আমরা মনে রাখবো যে এটাকে বলা হয় উল্লম্ব। কি বলা হয়? সবাই বল, কি বলা হয়? উল্লম্ব। 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 আর যখন শুয়ে থাকা শাড়িগুলো আমরা দেখি তখন তাকে বলা হয় অনুভূমিক। ক্লিয়ার? সকলে ক্লিয়ার? তাহলে হ্যাঁ, পর্যায় ক্লিয়ার সারণীর ক্লিয়ার ক্লিয়ার। পর্যায় সারণীর উল্লম্ব সারিগুলো অর্থাৎ এটা, তারপর তোর এটা, তারপর তোর এটা, এটা, এগুলো এগুলো উল্লম্ব সারি। এই সারিগুলোকে বলা হয় শ্রেণী। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। এবার একটা মানুষ শুয়ে আছে, বললাম না শুয়ে আছে, তোদের যে বললাম শুয়ে আছে বলতে আমি কীভাবে বুঝাবো? মনে কর এই যে এটা একটা পুরো মানুষ এভাবে শুয়ে আছে, আরটা বোঝা যাচ্ছে না, এই যে এটা হলো একটা মানুষ এভাবে শুয়ে আছে, মানে অনুভূমিক। শুয়ে থাকা মানে অনুভূমিক। এটা মনে রাখার আরেকটা প্ল্যান তোকে দিয়ে দিই। আচ্ছা, একটা মানুষ কোথায় শুয়ে থাকে বলতো? খাটের উপরে। খাটের উপরে। আর কোথায় শোয়া যায়? ভূমিতে, তাই তো? হ্যাঁ। ভূমিতে। ভূমিতে শোয়া যায়। আর এর জন্য এখান থেকে তুই মনে রাখতে পারিস একটা মানুষ যখন শুয়ে ভূমিতে শোয়, তার মানে এটা হলো অনুভূমিক। আচ্ছা, তোমার কথা খুবই কেটে কেটে আসছে দাদা। আচ্ছা, সবার কাছে কি কেটে কেটে আসছে নাকি ওর কাছে রে? ক্লিয়ার তো। লাইভ দেখে শেষ করে দিয়ে হবে নেট। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। বললি? এবার একটা মানুষ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে বলতে কি? দাঁড়িয়ে আছে বলতে কি? উল্লম্ব। কি বলা হয় দাঁড়িয়ে থাকলে? কি বলা হয়? উল্লম্ব। উল্লম্ব। ঠিক আছে? এতটুকু ক্লিয়ার সবাই? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এবার আমাকে বল যে উল্লম্ব সারি কতগুলো আছে, মানে এখানে শ্রেণী সংখ্যা কতগুলো? 18টা। 8টি। ক্লিয়ারলি বল একটা। 18। কতগুলো? 18টা। 18টা। কেননা আমি এখানে দেখ দীর্ঘ পর্যায় সারণীর কিন্তু কথা বলছি। তোরা এখানে দেখলেই বুঝতে পারবি যে এটা কোন সারণীর কথা বলছি। দীর্ঘ পর্যায় সারণী কিভাবে বুঝলাম? কিভাবে বুঝলাম কেউ একটা বল, দীর্ঘ পর্যায় সারণী যে এটা কিভাবে বুঝলাম? মানে অনুভূমিক ভাবে আছে তাই জন্য।
দীর্ঘ পর্যায় সারণী বুঝলাম কারণ এখানে দেখ কোনো উপশ্রেণী নেই। আমরা জানি যে মেন্ডেলিফের পর্যায় সারণীগুলোতে উপশ্রেণী আছে, এরকম ভাগ করা আছে না, একটা এ একটা বি, হ্যাঁ এবি করা আছে। কিন্তু এখানে কি ভাগ করা আছে? না। তার মানে এটা কি দীর্ঘ পর্যায় সারণী। ক্লিয়ার? আর আমাদের মূলত সকল কোশ্চেন কিন্তু আসে দীর্ঘ পর্যায় সারণী থেকে, ঠিক আছে? দাঁড়া তো, কেউ আসছে নাকি দেখি। চল, আচ্ছা তাহলে এখানে পর্যায়ের সংখ্যা কতগুলো বল, পর্যায়ের সংখ্যা কতগুলো? 7টা। 7টা শিওর? হ্যাঁ 7টা। ডলি 7টা? হ্যাঁ। হ্যাঁ একদম, সবাই ঠিক বলেছিস। পর্যায় সংখ্যা কিন্তু এখানে 7টা টোটাল, এটা আমাদের মনে রাখতে হবে। শ্রেণী সংখ্যা টোটাল 18টা আর পর্যায় সংখ্যা টোটাল 7টা। আর এটা সব ক্ষেত্রেই 7টা কনস্ট্যান্ট থাকে। এখানে আরও ডিটেলে লেখা আছে, বুঝে যাবি। দাঁড়া, এই দেখ এখানে লেখা আছে মেন্ডেলিভের পর্যায় সারণী। মেন্ডেলিভের পর্যায় সারণী বলতে এটা মেন্ডেলিভ আবিষ্কার করেছে, এটা মেন্ডেলিভ আবিষ্কার করেছে, এটা অবশ্যই পুরনো পর্যায় সারণী। এটা যেটা আমরা দেখলাম সেটা অবশ্যই মেন্ডেলিভের পর্যায় সারণীর ভিত্তিতে একটা নতুন পর্যায় সারণী তৈরি করা, ঠিক আছে? কিন্তু এটা মেন্ডেলিভ তৈরি করেনি, এটা মেন্ডেলিভের পর্যায় সারণীর ভিত্তিতে বা মেন্ডেলিভের পর্যায় সারণী থেকে ধারণা তোর পাইছে। ধারণা বলতে দেখ, আমরা একটা বই পড়লাম, ঠিক আছে? আমরা একটা বই পড়লাম, বইটার নাম হলো ছায়া প্রকাশনীর ফিজিক্যাল সায়েন্স বই। ক্লিয়ার? এবার বইটা প্রথমে পড়লাম, আমাদের একটা ধারণা হইলো, তারপরে আমি আমার ক্লাসটা করলাম, ক্লিয়ার হইলো, তাই তো? হ্যাঁ। এই যে ধারণাটা ক্লিয়ার হয়েছে কার থেকে? বইটার থেকে। বই থেকে। ধারণাটা ক্লিয়ার হয়েছে পর্যায় সারণীর কার থেকে? এই যে দীর্ঘ পর্যায় সারণীটা তৈরি করা হয়েছে, এটা কার ধারণার ভিত্তিতে বা কার পর্যায় সারণী থেকে ধারণাটা পাওয়া গেছে প্রথম? মেন্ডেলিভ, অবশ্যই মেন্ডেলিভ, ঠিক আছে? তাহলে দেখ এখানে আমরা প্রথমে যেটা জানবো সেটা হলো মেন্ডেলিভের পর্যায় সারণী। এই পর্যায় সারণীটা আসলে অনেক পরে, এটা একটা অ্যাডভান্স লেভেলের পর্যায় সারণী। কিন্তু মেন্ডেলিভ তখন অনেক মৌল আছে যেই সকল মৌলকে আবিষ্কার করতে সক্ষম ছিল না, বা তখন সক্ষম ছিল না বলতে আবিষ্কারই হয় নাই। সাজাবে কীভাবে? মেন্ডেলিভের কোনো দোষই নেই। আর মেন্ডেলিভে অবশ্যই অনেক দোষ আছে, আমরা সেগুলো পড়বো, ঠিক আছে? দোষ আছে, আমরা কোনো বিজ্ঞানীকে সরাসরিভাবে বলতে পারি না দোষ আছে। আমরা জানি যে আমাদের কোনো কাজ করতে গেলে অবশ্যই ভুল ত্রুটি হয়, সেরকম মেন্ডেলিভেরও ছোটো মোটো ভুল ত্রুটি কিন্তু হয়েছিল, ঠিক আছে? চল সেগুলো আমরা ধীরে ধীরে দেখছি। তাহলে এখানে লেখা আছে মেন্ডেলিভের পর্যায় সারণী, এটা পুরনো পর্যায় সারণী। চল দেখি, বলছে মৌল সমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম। এখানে বলছে মৌল সমূহের ভৌত ধর্ম মানে কোন ধর্ম? কি যারা যারা আগে ক্লাস করেছিলি আমার, কি বল, ভৌত ধর্ম মানে কোন ধর্ম? একটা পরমাণুর বাইরের ধর্ম নাকি ভিতরের ধর্ম? একটা মৌলের বাইরের ধর্ম নাকি ভিতরের ধর্ম? এখান থেকে আমরা আউটার অ্যাপিয়ারেন্স বুঝতে পারি, মানে আমরা এখান থেকে ভৌত ধর্ম বলতে তোর মৌলের পরমাণুটার ভৌত ধর্ম মানে এটা স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, এগুলো আমরা বাইরে থেকেই বুঝতে পারি। যেই সকল জিনিস আমরা বাইরে থেকে বুঝতে পারি, মনে কর একটা, আচ্ছা ধর NaCl এর গলনাঙ্ক আছে, এটা আমরা বাইরে থেকে বুঝতে পারি যে কত তাপ দিচ্ছি, তাই না? এটা আমরা বাইরে থেকে বুঝতে পারছি, তাই তো? যে সকল জিনিস আমরা বাইরে থেকে বুঝতে পারবো সেটা হলো ভৌত ধর্ম, ঠিক আছে? আর রাসায়নিক ধর্ম হলো পরমাণুর ভিতরের ধর্ম। পরমাণুর ভিতরে কি থাকে? নিউক্লিয়াস থাকে, তারপরে কি থাকে? ইলেকট্রন থাকে, নিউক্লিয়াস থাকে, ইলেকট্রন থাকে। এই যে ভৌত ধর্ম মানে কি? বাইরের ধর্ম। আর রাসায়নিক ধর্ম মানে কি? ভিতরের ধর্ম। ঠিক আছে?
তাদের পরমাণুর গুরুত্ব বা পরমাণু গুরুত্বের বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। ক্লিয়ার? তাহলে এখানে পরমাণু গুরুত্বের ভিত্তিতে পুনরাবৃত্তি হয়। পরমাণু গুরুত্ব আর পরমাণু ভর একই, ঠিক আছে? পরমাণু গুরুত্ব আর পরমাণু ভর একই ব্যাপার। তাহলে কি এখানে মেন্ডেলিভ বলছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম, তাদের মানে বাইরের ধর্ম এবং ভিতরের ধর্ম, তাদের পরমাণু গুরুত্বের ভিত্তিতে, মানে পরমাণু গুরুত্ব মানে তো পারমাণবিক ভর যত বৃদ্ধি পাচ্ছে, মনে কর পারমাণবিক ভর 19 হয় না, তুই ধর 32 থেকে হঠাৎ তোর আচ্ছা 7 14, হ্যাঁ 14 থেকে হঠাৎ মনে কর, আর 7-এর পরে আছে 8 16, ঠিক আছে? এরকম ভাবে তোর 14 থেকে 16-তে আসলো, মানে কি বৃদ্ধি পেল। উদাহরণ দিচ্ছি, 14 ছিল, 14 থেকে 16-তে আসলো, 16 থেকে 17 18-তে আসলো, এরকম ভাবে পুনরাবৃত্ত হয়। কি পুনরাবৃত্ত হয়? তোর এভাবে বাড়ছে, তোর কি ভৌত বা তোর পরমাণুর গুরুত্বগুলি এইভাবে বাড়ছে, আর বাড়ার সাথে সাথে কি হচ্ছে, ভৌত ও রাসায়নিক ধর্ম চেঞ্জ হচ্ছে। মানে এই দেখ, এখানে আরো ভালো করে বুঝতে হবে। আচ্ছা, হাইড্রোজেনের পরমাণু ভর কত রে? হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? এক, তাই তো? এক তো বললাম তো এক। এবার এটা হলো এক। এবার এখান থেকে আমি 2-এ যাচ্ছি। এটা হলো তোর হিলিয়াম। হিলিয়ামে কি পরমাণু গুরুত্ব বৃদ্ধি পাবে তো? হ্যাঁ বৃদ্ধি পেল। কত হলো ভাবার দরকার নেই, বৃদ্ধি তো পেল। এবার যখনই বৃদ্ধি পেল তখন দেখলি ও এটা হাইড্রোজেন কয় নাম্বার গ্রুপে ছিল? কয় নাম্বার শ্রেণীর মৌল হাইড্রোজেন? 1 নম্বর। 1 নম্বর। আর হিলিয়াম কয় নাম্বার শ্রেণীর মৌল? 18 নম্বর। 17। তাহলে 1 আর 18, তার মানে এদের ভৌত ধর্ম কি আলাদা কিনা? হাইড্রোজেন হাইড্রোজেন যেখানে গ্যাস, যেখানে অবশ্যই অন্যান্য, কে মাইকটা খুলে রাখছিস? বন্ধ কর। এবার দেখ হাইড্রোজেন অবশ্যই 1 নাম্বার গ্রুপের মৌল। এবার 1 নাম্বার গ্রুপে আছে, 1 নাম্বার গ্রুপের কিন্তু ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পূর্ণভাবে আলাদা হয়। আর 18 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এগুলোর আলাদা হয়। সেরকম ভাবেই কিন্তু দেখ, এটার আলাদা এবং এটার আলাদা হিলিয়াম। এবার লিথিয়ামে আয়, লিথিয়ামের একটু ছিল। এবার বেরিলিয়ামে গেলে আরেকটু পারমাণবিক গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে এবং দেখ শ্রেণী সংখ্যাও, এটা 1 নাম্বার শ্রেণী, এটা বা 2 নাম্বার শ্রেণীতে চলে আসছে, মানে চেঞ্জ হলো, তাই তো? তাহলে কি পরমাণু ভৌত এবং রাসায়নিক ধর্ম বৃদ্ধি পাচ্ছে বা পরিবর্তিত হচ্ছে বা পুনরাবৃত্ত কিন্তু হচ্ছে, এটাই এখানে বলছে। কিন্তু এই যে ঘটনাটা, এটা যে বলছে, এটা কিন্তু ভুল বলছে। কখন ভুল বলছে, কিভাবে ভুল বলছে, আমরা আসছি, ঠিক আছে? এবার মেন্ডেলিভের পর্যায় সূত্র, মেন্ডেলিভের পর্যায় সরণিতে মেন্ডেলিভ যেটা আগে আবিষ্কার করেছিল পুরনো, ঠিক আছে? মেন্ডেলিভ যেটা আগে আবিষ্কার করেছিল পুরনো, সর্বপ্রথম যেটা আবিষ্কার করেছিল সেটাতে পর্যায় সংখ্যা ছিল 7টা এবং শ্রেণী সংখ্যা ছিল 8টা। এটা যখন মডিফাইড করে নাই, মডিফিকেশনের আগে 8টা ছিল, তারপরে ওটাকে আবার মডিফিকেশন করা হয়েছে, মডিফিকেশন করার পরে একটা বৃদ্ধি পেয়ে 9টা হয়ে গেছে, ঠিক আছে? আফটার মডিফিকেশন, দেখ এখানে লেখা আছে আফটার মডিফিকেশন, এটা কিন্তু 9টা হয়ে গেছে। তাহলে পর্যায় সংখ্যা একই থাকছে, পর্যায় সংখ্যা 7ই থাকছে, কিন্তু শ্রেণী সংখ্যা প্রথমে মডিফিকেশনের আগে 8টা ছিল এবং মডিফাই মানে একটু চেঞ্জ করার পরে ওটা 9টা হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার। ওটা লাস্টে একটা নিষ্ক্রিয় মৌল না? এটা কার? এটা হলো মেন্ডেলিভের পর্যায় সারণীর, মেন্ডেলিভের পুরনো পর্যায় সারণীর, তাই তো? এটা হলো মেন্ডেলিভের পুরনো পর্যায় সারণীর। আচ্ছা, তোদের একটা কোশ্চেন, পর্যায় এবং শ্রেণী, তাই তো? পর্যায় এখানে দেখ, আমি যেটা বলেছিলাম সেটাই এখানে আরেকটু বলা আছে। পর্যায় হলো তোর অনুভূমিকভাবে, মানে এই যে এরকম যে সারিগুলো, এই সারিগুলোকে তোরা বলবি পর্যায়।
আর গ্রুপ দেখ লেখা আছে, এই যে এটা হলো গ্রুপ বা শ্রেণী। ক্লিয়ার? এটাও বুঝে গেছি সেখানে। এবং হ্যাঁ দাদা। তারপরে দেখ এখানে আমরা কিছু বৈশিষ্ট্য পাবো, যেটা হলো মেন্ডেলিফের পুরনো পর্যায় সারণীর। এই সকল বৈশিষ্ট্য মেন্ডেলিফের পুরনো পর্যায় সারণীর। এই দেখ এখানে লেখা আছে শ্রেণীগুলোকে রোমান হরফে লেখা হয়েছে। রোমান হরফ বলতে এই যে এরকম ভাবে যেগুলো লেখা, এগুলো লিখিস না তোরা, তিনটা দাগ দিস, তারপরে উপরে দুটো হ্যাঁ। মাত্রা দিয়ে দিস, এটা হলো 3 4 1, তারপরে ভি দিয়ে দিস, অঙ্ক করুন। তাই তো? এগুলোকে বলা হয় রোমান হরফ, রোমান হরফ এগুলো, ঠিক আছে? এই রোমান হরফে লেখা আছে। আর এগুলো সকলেই মানে প্রতিটা শ্রেণী কি এ এবং বি উপশ্রেণীতে বিভক্ত, দুটো উপশ্রেণীতে বা সাব গ্রুপ বা উপশ্রেণীতে বিভক্ত, ঠিক আছে? আর উপশ্রেণী কটা? উপশ্রেণী নাই হলো তোর একমাত্র, এই দেখ এখানে লেখা আছে 7 নাম্বার এবং 8 নাম্বার। এটা কত? 5 6 7। 5 নাম্বার এবং 8 নাম্বার এই দুটো গ্রুপের মধ্যে কিন্তু উপশ্রেণী পাওয়া যায় না। এই দুটো শ্রেণী হলো উপশ্রেণীবিহীন। ক্লিয়ার? দাদা কোনগুলো বলে? 8 আর 8 আর 7 এবং 8 উপশ্রেণীবিহীন। চল তাহলে এখান থেকে কিছু তোদের কোশ্চেন আমি আস্ক করবো, ঠিক আছে? দেখি তোরা কতটা পারিস। প্রথমে বল যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে মডিফিকেশনের আগে পর্যায় সংখ্যা কটা ছিল? 7টা। শ্রেণী সংখ্যা কটা ছিল? শ্রেণী সংখ্যা কটা ছিল? 8টি। হ্যাঁ 8টা। আর মডিফিকেশনের পরে? 9টা। আচ্ছা, এখানে ডলি কিন্তু একটা অ্যান্সারও দিচ্ছিস না, সেটা কিন্তু ঠিক না। অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? অ্যান্সার দিতে হবে। আচ্ছা, এগুলো কোন হরফে লেখা ছিল? শ্রেণীগুলোকে কোন হরফে তো চিহ্নিত ছিল? রোমান হরফে। শ্রেণীগুলো কত নাম্বার থেকে কত নাম্বার পর্যন্ত শ্রেণীতে তোর উপশ্রেণী ছিল? 1 থেকে 6। 1 থেকে 6। তাহলে সব ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আর মেন্ডেলিফের পুরনো পর্যায় সারণীটা তোর কোন ধর্মের ভিত্তিতে রচিত? পারমাণবিক গুরুত্ব। ভৌত রাসায়নিক। হ্যাঁ ভৌত রাসায়নিক। হ্যাঁ পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে সাজানো, ঠিক আছে? চল এবার আমরা জানবো এই যে এখানে বলছে না পারমাণবিক গুরুত্ব, এটা একটা বড় ভুল বলছে। পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে বলাটা, এটা পরবর্তীকালে একটা বিজ্ঞানী আছে, নাম হলো বিজ্ঞানী মোজলে। কি নাম? কি? বিজ্ঞানী মোজলে। পরবর্তীকালে বিজ্ঞানী মোজলে পরমাণু ক্রমাঙ্কের পরমাণু ক্রমাঙ্ক মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক। পরমাণু ক্রমাঙ্ক মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক, এই কথাটা কে বলছে? বিজ্ঞানী মোজলে। তাহলে আমরা বুঝলাম যে প্রথমে একটা ভুল করেছিল মেন্ডেলিফ, যেটা হলো পরমাণুর গুরুত্বের ভিত্তিতে সাজাইছিল ওর সারণীটাকে, ঠিক আছে? ওনার সারণীটাকে পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে সাজাইছিল, যেটা একটা বড় ভুল। আর এই ভুলটাকে ধরিয়ে দিয়েছে কে? বিজ্ঞানী মোজলে। পরবর্তীকালে এই যে বিজ্ঞানী মোজলে পরে আমাদের মজায় দিল মানে আমাদের মজা দিল, ঠিক আছে? মজা দিল কিভাবে? বলল যে এটা পরমাণু তুমি ভুল করেছো, মেন্ডেলিফ কাকা তুমি ভুল করেছো, আসল তো আমাদের পরমাণু ক্রমাঙ্কই তো মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক, তুমি তো ভুল জানো। তখন মেন্ডেলিফ বলছে না ভাই, আসলে তখন আমার যন্ত্রপাতি ছিল না, বেশি পরমাণুও ছিল না, আমি যে আবিষ্কার করছি ওইটাই অনেক, আমাকে এরকম বইলো না। তখন মোজলে বলছে ও হ্যাঁ ঠিক তো,
হ্যাঁ একদম, তোমার তো যন্ত্রপাতিও ভালো ছিল না, তোমার তো ভালো পরমাণু তখন আবিষ্কার হয় নাই। তাহলে একটা কাজ করো, তুমি হইলা ফাদার অফ পিরিয়ডিক টেবিল। তোমাকে আমি উপাধি দিলাম ফাদার অফ পিরিয়ডিক টেবিল। প্রথমে আমি বলে দিই যে বিজ্ঞানী মুসলে, আমি একটা গল্পের মাধ্যমে তোদের বললাম, কিন্তু বিজ্ঞানী মুসলে কিন্তু ফাদার অফ পিরিয়ডিক টেবিল বলে নাই। ফাদার অফ পিরিয়ডিক টেবিল বলতে পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? মেন্ডেলিভকে। মেন্ডেলিফকে। তাহলে কি, আবার শোন গল্পটা শোন। বিজ্ঞানী মুজলে প্রথমে তোর আমাদের যে মেন্ডেলিভ একটা ভুল করেছিল, সেটা হলো পরমাণু গুরুত্বের বৃদ্ধিতে বা ভিত্তিতে আমাদের পর্যায় সারণীটিকে সাজাইছিল। তারপরে বিজ্ঞানী মুজলে হাততালি দিতেই তা আসলো, বিজ্ঞানী মেন্ডেলিভ পায় না, আসল তো আমাদের পরমাণু ক্রমাঙ্ক হলো মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক। তখন মেন্ডেলিভ বলল, না ভাই, আমার যন্ত্রপাতি ছিল না, আমি হইলাম গরিব, আমার কাছে তখন আবিষ্কারও ছিল না বেশি পরমাণু, যা আবিষ্কার করছি ওইটাই অনেক। তখন এ অনুশোচনা করলো, হ্যাঁ তাই তো। তখন ওকে বলল, আচ্ছা তুই হইলি আমাদের পর্যায় সারণীর জনক, ঠিক আছে? তাহলে উত্তর কিন্তু পর্যায় সারণীর জনককে, যদি প্রশ্নটা যদি আসে তাহলে উত্তর কি হবে? মেন্ডেলিভ। মেন্ডেলিভ। চল একটা তোদের জিনিস বলে দিই। মেন্ডেলিভ। কিছু বললি? কিছু কি বললি? এবার তোদের আমি একটা জিনিস বলে দিই, সেটা হলো, এটা কোনো জায়গায় মেন্ডেলিভকে ডাকছিল বোধহয়, হ্যাঁ কেউ তো একজন মেন্ডেলিভকে ডাকছিল। আচ্ছা, মেন্ডেলিফের প্রতি এত ভালোবাসা। ঠিক আছে, শোন এদিকে শোন। এবার হলো, এই যে তোর 1 নাম্বার শ্রেণী এবং এই যে তোর 2 নাম্বার শ্রেণী, এই 1 নাম্বার শ্রেণী আর 2 নাম্বার শ্রেণীকে একসাথে বলা হয় এস ব্লক। প্রথমে ঘটনাটা কি হয়েছে আমি বলি। এটা একটা বড় বিদ্যালয়, পর্যায় সারণী একটা স্কুল মনে কর। এবার স্কুলে কি থাকে? ক্লাস থাকে, তাই তো? সেরকম আবার ক্লাসে কি থাকে? ক্লাসে সেকশন থাকে। কি থাকে? সেকশন থাকে। সেরকম এটা হলো একটা স্কুলের নাম পর্যায় সারণী। আর পর্যায় সারণী বিভিন্ন ব্লকে ভাগ করা, ব্লক বা ক্লাসে ভাগ করা। ক্লাস বলবি না কিন্তু, ব্লকে ভাগ করা। ব্লকগুলো কি? এই যে 1 নাম্বার আর 2 নাম্বার, একে বলা হয় এস ব্লক, ঠিক আছে? আর এই যে 13 নাম্বার থেকে 18 নাম্বার, 13 নাম্বার থেকে 18 নাম্বারকে বলা হয় পি ব্লক, ক্লিয়ার? আর 21 নাম্বার থেকে, মানে 21 নাম্বার কেন বলি, সরি, 3 নাম্বার থেকে তোদের 12 নাম্বার পর্যন্ত বলা হয় ডি ব্লক। আর নিচে দেখ কিছু মৌল আছে, এই নিচে থাকা মৌলগুলিকে একসাথে বলা হয় এফ ব্লক, ঠিক আছে? তার মানে আমরা দেখলাম যে পর্যায় সারণী একটা স্কুল বা পর্যায় সারণী একটা শহরেরকে বিভিন্ন ব্লকে ভাগ করা হয়েছে, বিভিন্ন ব্লকে ভাগ করে, জানিস তোরা? যেমন 1 নাম্বার ব্লক, যেমন তুফানগঞ্জ 1 নাম্বার ব্লক, সেরকমভাবেই বিভিন্ন ব্লকে ভাগ করে। ব্লকটা কি? একটা এস ব্লক, একটা পি ব্লক, একটা ডি ব্লক, একটা এফ ব্লক হইল। এবার আমরা ক্লাস হইল, এবার আমরা যাব সেকশনে। এস ব্লকটা আবার বলো। কি দাদা, এস ব্লকটা আবার বলো। এই দেখ, এই দেখ এখানে লেখা আছে এস ব্লক। খালি এফ ব্লকটা বলো, আমি ওগুলো বুঝতে পারছি। দাঁড়া তো, কে আসলো দেখি। এই দেখ এখানে লেখা আছে, চুপচাপ শোন, বুঝে যাবি। এস ব্লক এখানে লেখা আছে। এস ব্লকটা কি? এস ব্লক হলো 1 থেকে 2 নাম্বার শ্রেণীকে বলা হয় এস ব্লক, ঠিক আছে? পি ব্লক কি? পি ব্লক হলো 13 নাম্বার থেকে 18 নাম্বার শ্রেণী পর্যন্ত হলো পি ব্লক,
ডি ব্লক কি? ডি ব্লক হলো ডি ব্লক হলো 3 থেকে 12। কত? 3 থেকে 12 পর্যন্ত ডি ব্লক। এফ ব্লক কি? এফ ব্লক হলো গ্রুপ 13 তে থাকে। এফ ব্লক হলো গ্রুপ 13 কিন্তু মৌল, বিভিন্ন মৌল। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার হয়েছিস? না ক্লিয়ার হলে বল। এফ ব্লকটা বলো। এফ হ্যাঁ হয়ে গেছে। আমি এফ আমার এফ ব্লকটাই বারবার ভুল হয়। এফ ব্লক হলো সেজন্য তোর এই বললাম যে না। এটা। এফ ব্লক হলো দেখ নিচের দিকে পর্যায় সারণীর, দেখ নিচের দিকে কয়েকটা মৌলকে দিয়ে দিছে না, রাখছে না? হ্যাঁ। এই যে এই মৌলগুলো, এগুলোকে বলা হয় এফ ব্লক। ঠিক আছে, এবার বলবি এই মৌলগুলো দাদা কোত্থেকে আসলো, এর বাড়ি কোথায় দাদা, দাদা এই কোন গ্রামে থাকে দাদা? তখন এটার অ্যান্সার হবে যে এটা এই যে তোরা দেখতেছিস না 3 নাম্বার শ্রেণী, এই যে 3 নাম্বার শ্রেণী, এই 3 নাম্বার শ্রেণীটা কিন্তু অনেক বড় শ্রেণী। আমাদের পর্যায় সারণীর সবচেয়ে দীর্ঘতম শ্রেণী হলো 3 নাম্বার শ্রেণী। এই যে 3 নাম্বার শ্রেণী তোর এত বড় হতো যদি এই মৌলগুলো থাকতো। মানে 3 নাম্বার শ্রেণীতে টোটাল কতগুলো মৌল আছে জানিস? 1 2 3 4, আর এখানে এক একটাতে আছে 7, 1 2 3 4 5 6 7 8 9 10 14টা 28টা। তাহলে 28 আর 4, তাহলে 32টা। ভাব এস তোর 3 নাম্বার গ্রুপে টোটাল এলিমেন্ট সংখ্যা হলো 32টা। কিভাবে? এখানে এখানে 4টা, আর এখানে এক একটাতে আছে 14টা করে, এবং দুটো আছে এরকম 14 14 28টা, আর এখানে 4টা, টোটাল 32টা একটা শ্রেণীতে। তাহলে বুঝতে পারছিস কত বড়? এটা হলো সবচেয়ে বড় শ্রেণী। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ডলি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। সৌভিক ক্লিয়ার? ক্লিয়ার। সুবর্ণ ক্লিয়ার? আচ্ছা, ও কথা বলবে না। প্রীতম ক্লিয়ার? হ্যাঁ। চল, হারপিক ক্লিয়ার লিখে দিছে। চল, এবার আমরা আবার একটু বলে দিই এস ব্লক পি ব্লক সম্পর্কে। 1 থেকে 2 নাম্বার শ্রেণী এস ব্লক, 3 থেকে 12 নাম্বার শ্রেণী ডি ব্লক, এবং পি ব্লক হলো 13 থেকে 18, এবং নিচে যে সকল মৌলগুলিকে দেখবি এগুলো হলো এফ ব্লক। এগুলো তোদের সিলেবাসে অল্প ছোট্ট করে দেওয়া আছে, ঠিক আছে, অতটাও ইম্পর্টেন্ট না। বাট আমি তো জানিস তোদের নিটেরও ফাউন্ডেশন ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে, নিটের ফাউন্ডেশন ক্লিয়ার হবে। ঠিক আছে, চল এবার আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখব। আচ্ছা, যারা নতুন তারা মাইক খোল, আর পুরনোরা বন্ধ কর। যেমন সৌভিক, যেমন জ্যাসমিন, যেমন ডলি, তোরা মাইক খোল। এটা একটা পুরো একটা পিডিএফ দেখতে পাচ্ছিস, এটাকে আমি একটা আমার নোট তৈরি করে দিয়েছি, যেটাকে বলা হয় হ্যান্ডমেড নোট। কি বলা হয়? হ্যান্ডমেড নোট আমার তৈরি করা। এই নোটটা যদি তোরা পুরো পড়িস এবং যদি প্রিন্ট আউট করে যদি বাড়িতে রেখে দিস, এটা যদি বই আকারে পড়িস, এখান থেকে একটা কোশ্চেন ছাড়বে না। এখান থেকে মানে তোদের পুরো পর্যায় সারণীর যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যা আসার মতো সব কিন্তু এখানে আছে। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন বলছে ক্ষার ধাতু কি? গ্রুপ 1 মৌলগুলিকে কি বলা হয়? ক্ষার ধাতু। কি বলা হয়? ক্ষার ধাতু। গ্রুপ 1 তার মানে কি? এই যে গ্রুপ 1 এর যে শ্রেণীটা, এই পুরো শ্রেণীটাকে বলা হয় ক্ষার ধাতু, বা শ্রেণীটাকে না, শ্রেণীর মৌলগুলিকে। এটা তোরা বড় ভুল করিস যে তোরা শ্রেণীটাকেই ক্ষার ধাতু শ্রেণী বলে দিস। হ্যাঁ, ক্ষার ধাতুর শ্রেণী, কিন্তু ক্ষার ধাতু না। এই শ্রেণীটার নাম ক্ষার ধাতু না। ঠিক আছে, এই শ্রেণীটার যে মৌলগুলো রয়েছে এগুলো হলো ক্ষার ধাতু। ঠিক আছে, এবার দেখ এখানে লেখা আছে সুন্দর করে, 2 নাম্বার, গ্রুপ 2 নাম্বার, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তার মানে গ্রুপ 2 অর্থাৎ শ্রেণী, যে 2 নাম্বার শ্রেণীকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। গ্রুপ 11 নাম্বার গ্রুপকে বলা হয় মুদ্রা ধাতু।
আচ্ছা, কেউ কি বলতে পারবি যে 11 নম্বর গ্রুপের মৌলগুলিকে মুদ্রা ধাতু কেন বলে? এগুলো দিয়ে কয়েন কারণ বানানো হতো আগেকার দিনে ওই ওই ধাতুগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হতো। কয়েন বানানো হতো। একদম। আগেকার দিনে কপার, সিলভার এবং গোল্ড, কপার, সিলভার এবং গোল্ড, তোরা কপারের কয়েন এখনো দেখিস, সিলভারের কয়েনও এখনো দেখিস, কিন্তু আমার কাছে তো সোনাটা আছে। গোল্ডের কয়েন কেনার মতো অকাত শুধুমাত্র সৌভিকের আছে, আমারও নেই। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম যে এটা আগেকার দিনে এই সকল মুদ্রা মানে এই সকল তো ধাতুগুলি দিয়ে মুদ্রা তৈরি করা হতো, তাই এগুলোকে বলা হয় মুদ্রা ধাতু। ক্লিয়ার? চল তাহলে, আচ্ছা আমাকে একটু তোরা বল যে 13 নম্বর গ্রুপকে কি বলা হয়? 13 নম্বর গ্রুপকে কি বলা হয়? কিভাবে বলে 13 নম্বর গ্রুপটাকে কি নাম? বোরন ফ্যামিলি। বোরন ফ্যামিলি। কেন ফ্যামিলি বলা হয়? আচ্ছা, কোনো ফ্যামিলি, আমার ফ্যামিলিতে আমার বাবা হইল সবচেয়ে বড়, সবচেয়ে প্রধান ব্যক্তি, ঠিক আছে? এবার আমাদের আর বড়রা সবসময় কি থাকে? উপরে থাকে, তাই তো? বড়রা কি উপরে থাকে? তো আমাদের চিন্তাধারাই বড়দের উপরে, বড়দের স্থানই উপরে, তাই না? আমরা বড়দেরকে সবসময় উপরে রাখি, কোনো কাজ করব আগে বড়দের বলে করি, তাই তো? সেরকম দেখ, যেটা সবচেয়ে উপরে থাকবে, অর্থাৎ এখানে দেখ বোরন সবচেয়ে উপরে, তার মানে এটা বোরনের ফ্যামিলি, তাই এটার নাম বোরন ফ্যামিলি। যেমন আমাদের বাড়ির নাম চক্রবর্তী ফ্যামিলি, তাই না? সেরকম এটার নাম বোরন ফ্যামিলি। ক্লিয়ার? তাহলে তোর এটাকে কি হবে? এটার নাম কি হবে 14 নাম্বার? দাদা ভিডিও শো কার্বন করছে না ফ্যামিলি। আমার। কার্বন ফ্যামিলি। কি হচ্ছে না বল? ভিডিওটা শো করছে না। এখনই হলো নাকি অনেকক্ষণ ধরে শো করছে না? না না, একটু আগেই হলো। তাহলে একটু ওয়েট কর, তোর নেটওয়ার্ক প্রবলেম। বাকিদের শো করছে তো? হ্যাঁ, তাহলে তোর নেটওয়ার্ক প্রবলেম, বুঝলি? নয়তো তুই একটা কাজ করতে পারিস যে তুই লেফট নিয়ে আবার সঙ্গে সঙ্গে জয়েন কর। দাঁড়া দাঁড়া, তাহলে একটু আসুক। আসলে ও আগে ক্লাস করেনি আমার এই চ্যাপ্টারে, ঠিক আছে? তা আসুক। আচ্ছা, ক্লাস ঠিকঠাক লাগছে? সবাই বুঝতে পারছিস? বুঝতে তো পারছি, কিন্তু রেকর্ডিং হচ্ছে মনে হয় না। হ্যাঁ, আবার বল। আচ্ছা যাই হোক, ও আসতে দেরি করবে, নয়তো বা ওর কোনো প্রবলেম হয়েছে, বুঝলি? আচ্ছা যাই হোক, আমি শুরু করে দিচ্ছি। চল, কার্বন ফ্যামিলি, এখানে কার্বন সবচেয়ে বড়, তাই তো? আবার তার জন্য বুঝতে পারো? কার্বন সবার উপরের স্থান, তাই না? কার্বনের স্থান উপরে, তাই তো? কার্বনের স্থান উপরে না নিচে বল? উপরে। তাহলে তোর এটা ফ্যামিলির নাম কি হবে? কার্বন ফ্যামিলি। তাহলে 15 নম্বরের নাম কি কার্বন হবে? ফ্যামিলি। নাইট্রোজেন ফ্যামিলি। ওটা নাইট্রোজেন ফ্যামিলি। নাইট্রোজেন নাইট্রোজেন ফ্যামিলি। না। অবশ্যই এটা নিক্টোজেন নাইট্রোজেন মৌল। ফ্যামিলি, কিন্তু এর আরেকটা নাম আছে যেটাকে বলা হয় নিক্টোজেন। নিক্টোজেন মৌল। নিক্টোজেন মৌল, ঠিক আছে? এবার 16 নাম্বার। আমার নিক্টোজেনই মনে আছে। নিক্টোজেনই মনে আছে? আমি তো মুখস্থ করতে বলি নাই, আমি তো বোঝাচ্ছি কেন বলা হয় বললাম। কারণ নাইট্রোজেন সবার উপরে আছে, আর নাইট্রোজেন সবার উপরে আছে মানে এটার নাম নাইট্রোজেন ফ্যামিলি। অক্সিজেন ফ্যামিলি, এটা অবশ্যই অক্সিজেন ফ্যামিলি, বাট এটার আরেকটা নাম আছে যেটার নাম চ্যালকোজেন মৌল। চ্যালকোজেন। আর চ্যালকোজেন কথার অর্থ হলো আকরিক উৎপাদন। চ্যালকোজেন কথার অর্থ হলো আকরিক উৎপাদন, এটা বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসে। চ্যালকোজেন কথার অর্থ কি? আকরিক উৎপাদন, সবাই লিখে রাখ। তারপরেরটার নাম হ্যালোজেন, তারপরে এটার নাম হলো হ্যালোজেন। 17 নম্বর শ্রেণীর মৌলগুলির নাম হ্যালোজেন। কেন? হ্যালোজেন কথার অর্থ কি? সামুদ্রিক লবণ উৎপাদন। সামুদ্রিক লবণ। আর 18 নম্বর শ্রেণীর নাম কি?
অভিজাত মৌল, নিষ্ক্রিয় গ্যাস, সেতু মৌল, নিষ্ক্রিয় গ্যাস। বিরল গ্যাস। আচ্ছা কেউ একজন বলতো আমাকে এই তোর এই গ্যাসগুলিকে নিষ্ক্রিয় গ্যাস বলার কারণ কি? কারণ এই গ্যাসগুলো কোনো রকম বিক্রিয়াতে অংশগ্রহণ নেয় না, তাদের লাস্টের পক্ষে মানে অষ্টক থাকায় তারা কোনো অষ্টক-পূর্তি বিক্রিয়াতে ঘটে থাকে। অংশগ্রহণ নেয় না। আর বাকি যে সকল মৌলগুলো আছে সে সকল মৌলগুলো তাদের লাস্টের পক্ষে অষ্টক পূর্তি করবার জন্য, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করবার জন্য তারা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে, এর ফলে তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। একদম একদম গুড, ভালো বলেছিস, ঠিক বলেছিস। চল তাহলে বুঝে গেছিস তোরা নিশ্চয়ই, আশা করছি। আমি আবার বলে দিই কেন নিষ্ক্রিয় মৌল বলে। নিষ্ক্রিয় মৌল কথার অর্থ নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় এই কথাটা থেকেই বুঝতে পারি নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস। নোবেল মানে বুঝতে পারছিস, নোবেল। আমি তোদের মনে রাখার জন্য বলছি, নোবেল পেয়ে গেছে মানে খুব স্পেশাল গ্যাস এগুলো। স্পেশাল মানুষ কোনোদিন কাজ করে না, স্পেশাল মানুষ কোনোদিন কাজ করে না, স্পেশালদের স্পেশালভাবে রাখা হয় বাড়িতে। আমরা বলি নোবেল গেস্ট মানে হলো স্পেশাল গেস্ট। স্পেশাল গেস্ট মানে স্পেশালভাবে রাখা হয়, ওরা কোনো কাজ করে না, এরা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এদের অষ্টক পূর্তি মানে এদের শেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকে। এরা হলো সবার বাবা, বাড়ির ছোট ছেলে। সরি, এটা আমি বলেছিলাম যে এটা হলো তোদের বাড়ির ছোট ছেলে, আর বাড়ির ছোট ছেলে কোনো কাজ করে না, আদরের ছেলে। এটা হলো নিষ্ক্রিয় মৌল। এটা কোনো রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়, এরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এদের শেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকে, তাই এরা অষ্টক পূর্তি লাভ করে ফেলেছে, তাই এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়, তাই এদের নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলা হয়। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ক্লিয়ার তো হাততালি দে। হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার, হাততালি দে। চল তাহলে আমরা নেক্সট টপিকে যাচ্ছি। একা বোরন, একা অ্যালুমিনিয়াম, এগুলো কাকে বলে এটা আমাদের জানতে হবে। একা বোরন সম্পর্কে আমি অনেক কিছুই বলেছিলাম, আবার বলে দিচ্ছি। মেন্ডেলিভ খুব ট্যালেন্টেড ব্যক্তি ছিল, শুধুমাত্র যে বিজ্ঞানী ছিল তা না, কিন্তু খুব সুন্দর অ্যাস্ট্রোলজি করতে পারত, খুব সুন্দর হাত দেখতে পারত। কিন্তু সাধারণ অ্যাস্ট্রোলজাররা হাত দেখে, আর আমাদের মেন্ডেলিভ পর্যায় সারণী দেখে। ঠিক আছে, আমাদের মেন্ডেলিভ পর্যায় সারণী দেখে। ভবিষ্যৎ বাণী করে গেছিল, ভবিষ্যৎ বাণী দিয়ে গেছিল, ভবিষ্যৎ বলে দিয়েছিল। কি বলেছিল? যে 3টা মৌল তৈরি হবে বা আবিষ্কার হবে, যেটা আমি আবিষ্কার করতে পারবো না, আমার সাধ্য নাই, কিন্তু আবিষ্কার হবে এক সময়। নামও দিতে পারে নাই, কি নাম দিবে? পরে এটার নাম দিছিল একা বোরন। কি নাম দিছিল? একটার নাম দিছিল একা বোরন। বলছিল একা বোরন নামে কোনো একটা মৌল আবিষ্কার হবে। আবার আরেকটা মৌল আছে যেটা একা অ্যালুমিনিয়াম। একা অ্যালুমিনিয়াম আর একা সিলিকন, এই 3টে মৌল আবিষ্কার হবে, যাদের ধর্মও বলে দিছিল যে এরা এই ধর্ম হবে। এত ট্যালেন্টেড ছিল, হাইফাই ট্যালেন্টেড, যে আমি আবিষ্কার করতে পারবো না, কিন্তু আবিষ্কার হবে। আমি বলছি না যে এরা কি নাম হবে, বাট হবে, এরকম ব্যাপার, বুঝলি? এরা যে কি নাম হবে বলছি না, পারি না, আমি অত অ্যাস্ট্রোলজি করতে পারি না, বাট হবে। কেউ পাত্তা দেয় নাই, বলছে বিজ্ঞানী আবার এখানে ভবিষ্যৎবাণী করতে আসছে, এরকম বলছিল। তারপরে মেন্ডেলিভ কাকা বলে টুকরা কে মেরা প্যার মেরা ইন্তকাম দেখেগি, টুকরা কে মেরা প্যার মেরা ইন্তকাম দেখেগি। তারপরে আসলো আমাদের সত্যি আবিষ্কার হয়ে গেল। তারপরে দেখা গেল সত্যি আবিষ্কার হয়ে গেছে। তারপরে মেন্ডেলিভ পুরো বডি বিল্ডার আসছে, এই দেখ আমি কি, বুঝলি তো, এরকম। তারপরে মেন্ডেলিভ সবাইকে দেখা দিচ্ছে আমি কি, দেখ সত্যি আবিষ্কার হলো তো। যে একা বোরন যে নাম দিয়েছিল মৌলটার, একা বোরন নাম দিয়েছিল, সেটার নাম হয়েছে পরে স্ক্যান্ডিয়াম। একা অ্যালুমিনিয়াম যার নাম দিয়েছিল তার নাম হয়েছে গ্যালিয়াম। একা সিলিকন যার নাম দিয়েছিল তার নাম হয়েছে জার্মেনিয়াম। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। গল্প ভালো লাগছে? দাদা তোমার গানটা ভালো লাগলো।
হ্যাঁ ভালো লাগছে, কিন্তু একটা জিনিস দেখো না, যে মেসেজটা দেখো না। দাদা অনুশ্রী কে গো? আমি ঠিক বলতে পারছি না। আচ্ছা যাই হোক, আবার বলছি হ্যাঁ, আবার মেয়েটা প্রথম তোমাকে থেকে- নিয়ে উল্টো পাল্টা লিখেছে, দেখো না। দাদা তুমি মেসেজটা একবার দেখো। আচ্ছা মেয়ে হয়েও আবার হ্যাঁ, বাজে ওটাই বাজে লেখে নাকি? ওটা। হ্যাঁ, দেখো। দেখো না। আরে আমি কবে বললাম বড় আমি টিচার? আচ্ছা তোরা ওকে সামলায় নে, একটু গালিগুলি দিয়ে দে, আমি এদিকে যাচ্ছি, ঠিক আছে? চল, এবার হয়ে গেল। আবার এটার গল্প একটু আমি শুনিয়ে দিই। প্রথমে কি হলো তাহলে একটু ঘটনা? থামো। প্রথমে মেন্ডেলিভ একটা খুব সুন্দর বিজ্ঞানী ছিল, দেখতে কিউট ছিল বিজ্ঞানী। এবার মেন্ডেলিভ শুধু বিজ্ঞানী যে তা না, মেন্ডেলিভ আবার হাতও দেখতো, সরি হাত দেখতো না, পর্যায় সারণী দেখতো। অ্যাস্ট্রোলজি ছিল, মানে অ্যাস্ট্রোলজার ছিল, অ্যাস্ট্রোলজি করতো। কি করতো বলছিল যে আমি বলছি না কি নাম হবে এই মৌলগুলোর, কিন্তু 3টে মৌল আবিষ্কার হবে, এক সময় না এক সময় হবে, যেটার নাম হবে একা বোরন, একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন। আমি নাম দিয়ে গেলাম একা বোরন, একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন। পরবর্তীকালে কি নাম হবে তোমরা দেখে নিবা। তখন সবাই বলছে যে তুই কে, তুই তো বিজ্ঞানী, তুই হাতও দেখিস, সরি পর্যায় সারণী দেখিস না, তুই তো অ্যাস্ট্রোলজার না, তুই কিভাবে পারবি? তখন কি বলছে যে ঠুকরা কে মেরা প্যার, মেরা ইন্তকাম দেখেগি, ঠুকরা কে মেরা প্যার। তারপরে আবিষ্কার হলো সত্যি স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম। নাম হয়ে গেল, একা বোরনের নাম স্ক্যান্ডিয়াম, একা অ্যালুমিনিয়াম গ্যালিয়াম, একা সিলিকন জার্মেনিয়াম। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এইবার আমরা যাব আধুনিক পর্যায় সূত্রে। আধুনিক দাদা একটু পর্যায় দাঁড়াও তো, সূত্রে। দাদা একটু দাঁড়াও। দাদা, ও দাদা, হ্যাঁ ওকে বের করো তো, ওকে দয়া করে বের করো, নাহলে ফালতু বকে হ্যাঁ যাচ্ছে, দাদা বের করো। দেখো না। অনুশ্রীকে বের করো। তখন থেকে উল্টো পাল্টা বলেছে দাদা, তুমি বের করো। কিভাবে বের করবে? হ্যাঁ আমিও চাই। হ্যাঁ কেন বলবে? কি বলবো? কিসের জন্য? তখন থেকে উল্টো পাল্টা বলে আছে, তুমি মেসেজটা দেখো। আচ্ছা তোদের মুখ দিয়ে বলতে হবে না, আমি দেখে নিচ্ছি। জয়েন কি করতে এসেছে তাহলে? আচ্ছা এটা মেয়ে না, এটা কোনো ছেলে মেয়ের রূপ ধরে আসছে, ঠিক আছে? চল। চাল তো কমপ্লিট হলো। এই দেখ, এবার ওকে ভাগিয়ে দিছি, বাদ দে। শোন, লোকে অনেক কিছুই বলবে, ওগুলোকে কান দিতে হয় না, ঠিক আছে? এবার আমরা জানবো আধুনিক পর্যায় সারণী কি। আমি বলেছি এটা অ্যাডভান্স পর্যায় সারণী। মেন্ডেলিভ যে ভুল করেছে সেই ভুল শোধরানোর দায়িত্ব মেন্ডেলিভের বাবার। কে মেন্ডেলিভের বাবা? মজলে। বলছে যে, তুমি চিন্তা করো না, সরি মেন্ডেলিভ হলো মজলের বাবা, তাই তো? মেন্ডেলিভ হলো মজলের বাবা। এবার দেখবি বাবা যদি কোনো কিছু অসম্পূর্ণ রেখে যায়, বাবার যদি কোনো বিজনেস থাকে, সেটা ছেলের দায়িত্ব কি? বিজনেসটাকে বড় করা নাকি? হ্যাঁ একদম। হ্যাঁ, কিন্তু আমি বলে দিই, এটা কিন্তু আমি বোঝানোর জন্য বলছি, সম্পর্কে হ্যাঁ। কিন্তু ওরা বাবা ছেলে না, সম্পর্কে ওরা পিতা পুত্র না। আমরা পিতা পুত্রের অঙ্ক জানি, আমরা করেছিলাম পিতা পুত্রের অঙ্ক। পিতার বয়স 14 বছর, সরি পিতার বয়স কেন 14 হবে, পিতার বয়স 50 বছর, তাহলে ছেলের বয়স কত, এরকম কিছু করেছিলাম। ওগুলো না, এটা সম্পর্কে ছেলে বা বাবার সম্পর্ক না, আমি জাস্ট বোঝাচ্ছি। আমরা বলি না, যেমন তোর বিজ্ঞানী মজলে কিছুদিন পরে আসছে, বিজ্ঞানী মেন্ডেলিভ কিছুদিন আগের, কিছুদিন বলতে অনেক বছর আগের। মেন্ডেলিভ হলো মজলের বাবা, মানে বাবা সমতুল্য। তাই মজলের দায়িত্ব মেন্ডেলিভ যেটা পারে নাই সেটা করে যাওয়া। তাই মজলে কি করছে, মেন্ডেলিভের ভুল শুধরে দিছে। বলছে যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম পারমাণবিক ভরের বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় না, পরমাণু ক্রমাঙ্ক পর্যায় বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়, ঠিক আছে?
বলছে যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার। ক্লিয়ার হলে সবাই লেখ হার্পিক ক্লিয়ার, সবাই লেখ হার্পিক ক্লিয়ার। চলো নেক্সট, এখানকার ফেমাস হার্পিক ক্লিয়ার। ওই ছোট মোটো ক্লিয়ার দিয়ে কিচ্ছু হবে না, আমরা হার্পিক ক্লিয়ার করব। এই দেখ, এবার আমরা যেটা জানবো সেটা হলো আলাদাই লেভেলে যাব আমরা। আমরা এখন যেটা করব না সেটা হলো আলট্রা লেজেন্ডারি একটা হাই লেভেলে পড়াশোনা করব, ঠিক আছে? এটা হলো ক্লাস 10-এর লেভেলেরই না, এটা হলো ফাউন্ডেশন লেভেলের। নিটের ফাউন্ডেশন ক্লিয়ার করে দিব ক্লাস 10-এ। যখন তোরা নিটের প্রিপারেশন নিবি না তখন বলবি ই মা কি দেখে ফেললাম, কি শিখে ফেলেছি। নিটে তো আমার কোনো অসুবিধাই হচ্ছে না, নিটের কোশ্চেন পেয়ে যাবি তোরা এখন, এরকম পরিস্থিতি তৈরি করবো, ঠিক আছে? চল রেডি তোরা সবাই? হ্যাঁ রেডি। প্রথমে আমার এখানে কিছু সংখ্যা লেখা আছে, সংখ্যাগুলো কি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে? এবার আমি আগে বলে দিই, দেখ 100 পর্যন্ত মৌলগুলোর সুন্দর নাম আছে। যখনই 100-র পরবর্তী মৌলগুলো আছে না, ওগুলোর নাম যখন আমরা বানাবো তখন আমাদের খুব অসুবিধা হয়। 100-র পরবর্তী পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলির নামকরণ করতে প্রচুর অসুবিধা হয়। এবার ওই অসুবিধা থেকে দূর করতে এই সুবিধা তৈরি করছে আমাদের। এই সকল নামকরণকে বলা হয় IUPAC নেম। কি বলা হয়? IUPAC নেম। IUPAC নেম, ঠিক আছে? ইউপ্যাক নেম। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড দাদা কেমিস্ট্রি। এটা তো একটু টেনে হালকা করে দেওয়া হচ্ছে না? হ্যাঁ, এই নামটা তোরা পাবি, এই নামটা আমি বলে দিই কোনখানে হালকা পাবি। করে দেওয়া হচ্ছে। এই নামটা তোরা পাবি হলো সাতরার টেক্সট বইয়ে পাবি। একটু জাস্ট নামটা শুধু লেখা আছে। ছাত্রের বইয়ে আমি দেখেছি, ছাত্রের বইয়ে পেয়েছি, ওই জন্য আমি তোমাকে বললাম যেটা আছে না। আচ্ছা যাই হোক, কোন বই হ্যাঁ, পাবি ওটাই অত বললাম। শত তোদের দেখতে হবে না, তোদের শুধু জানা দায়িত্ব জান। আচ্ছা। IUPAC, এটা বইয়ের মধ্যে জাস্ট এই নামটা লেখা আছে। IUPAC এর ফুল ফর্ম কি, এটা কোশ্চেন আসে। অ্যান্সার কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই একটা সংস্থা। যেমন আমরা জানি যে সেইল একটা সংস্থা, তোরা ভূগোলে পড়েছিস ক্লাস 9-এ, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এটা স্টিলের কিভাবে তোর কোয়ালিটিটা বৃদ্ধি করা যায়, স্টিল কিভাবে এই করা যায়, এটা নিয়ে গবেষণা করে, তাই তো? যেমন দেখবি বিভিন্ন কর্পোরেশন আছে যে ওরা ওই জিনিসটা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ওরা আলোচনা করে, বিভিন্ন বিষয় নিয়ে ওরা তোর গবেষণা করে। সেরকম কেমিস্ট্রির গবেষণা করে বা তুই অর্গানিক কেমিস্ট্রির গবেষণা করে হলো IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এর নামকরণ এটা আমাদের সিলেবাসে নেই, এটা হলো নিট যারা দিবি তাদের জন্য, যারা অ্যাডভান্স পড়তে চাস তাদের জন্য। যখন 0 শব্দটা আসবে তখন আমরা লিখব নীল। এই জিনিসগুলোকে মুখস্থ করতে হবে, বাড়িতে বসে বসে মুখস্থ করতে হবে, এখানে মুখস্থ করা সম্ভব নয়। 1 যখন থাকবে তখন আমরা লিখব আন, 2 যখন থাকবে তখন লিখব বাই, 3 যখন থাকবে ট্রাই, 4 যখন থাকবে কোয়াট, 5 যখন থাকবে পেন্ট। এগুলো মুখস্থ করে নিবি, ঠিক আছে? এবার আমি একটা উদাহরণ দেই, বুঝে যাবি। 103 নম্বর মৌল, এর যদি বলে IUPAC নামটা বলো। 103 নম্বর মৌলের IUPAC নেম কি? তোরা বলবি আমি তো জানি না। কান নীল ট্রাই। না, ভুলে গেছিস। দেখ
এক নাম্বার কি? এক ও নাম্বার আর নীল চাই আমরা। একদম একদম ঠিক, তোদের মনে আছে, সুন্দর মনে আছে, আমি খুব খুশি, আমি আপ্লুত, আমি আপ্লুত। এক নাম্বার, এখানে দেখ এক আছে, এক মানে এখানে একের নাম কি? আন, তাহলে আমি আন বসাবো, আন। দাদা একটু বেশি বড় হয়ে গেছে আনটা, আন। তারপরে আছে জিরো, জিরো মানে নীল, চল নীল বসাই, নীল, এন আই এল, নীল, আন নীল, ঠিক আছে। এবার তিন আছে, তিন, তিন মানে কি? এখানে কি লেখা আছে? ট্রাই, তাই না? হ্যাঁ এইবার আমরা কি এখানেই শেষ করব? না, প্রতিটা নামের পিছনে একটা জিনিস ফ্রিতে দেয়। আমরা এই যে জিরো, নীল, ওয়ান, আন, দুই কে বাই, তিনকে ট্রাই বলে, সেরকম এত কিছু করার পরে আমরা জানি যে আমরাও কিন্তু ফ্রিতে অনেক কিছু দেই। যারা দেখবি, তুই যদি দোকানে যাস, 100 টাকার জিনিস যদি কিনিস, তাহলে তোকে একটা চকলেট ফ্রিতে দিয়ে দিবে, ভালোবেসে, তাই তো? হ্যাঁ দেয় তো, দেয় দেয়। তাই তো? তাহলে দেয় না। সেরকম ভাবেই এখানে আমরা এত কিছু লিখলাম, তাহলে এটার সাথে সব সময় ইয়াম, ইয়াম কথাটা হলো তোর, ইয়াম কথাটা হলো তোর ফ্রি। তাহলে কি ইয়াম, ইয়াম কথাটা হলো ফ্রি, ইয়াম এটা হলো ফ্রি, ঠিক আছে? সবাই বুঝেছিস? তোমরা কি বুঝেছো? হ্যাঁ বুঝেছি। লিয়ামটাকে সবের শেষে বসবে, সবার শেষে বসবে, সবার শেষে বসবে ইয়াম। মানে সবার যদি নামকরণ হয় লাস্টে লিয়াম বসবে। কি বললি, আবার বল। সবার যদি নামকরণ হয় যেমন 102, 102 তাহলেও লিয়াম বসবে। কি নাম হবে? 102 এর কি নাম হবে? এক, এক মানে কি? আন। দুই মানে কি? বাই, না সরি, জিরো মানে কি? নীল, আন নীল, দুই মানে কি? বাই, আন নীল বাই ইয়াম, আন নীল বাই ইয়াম, মনে থাকবে? হ্যাঁ, একদম। আর ইয়ামটা কি? ইয়ামটা হলো ফ্রি, এগুলো হলো ফ্রি জিনিস, মাগনা। আমি লিখে দিচ্ছি মাগনা। লিয়ান না লিয়াম? আম, আম, আম খা, আম, বুঝলি? হ্যাঁ, তাহলে এতটুকু ক্লিয়ার কি? হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। দাদা, হ্যাঁ ক্লিয়ার। দাদা, দাদা গো, হ্যাঁ বল। বের করো তো।